পাহাড়, নীরবতা আর হিমেল হাওয়ার ডাকে আজ আমরা রওনা হয়েছি এক অন্য জগতে, যেখানে সময় থেমে যায় আর মনটা হারিয়ে যায় অজানার টানে। সেই রহস্যময় জায়গার নাম স্পিতি, ভারতের সবচেয়ে ঠান্ডা মরুভূমি, যেখানে প্রতিটি রাস্তা যেন এক নতুন গল্প বলে। কখনো সেই পথ আপনাকে নিয়ে যাবে স্বচ্ছ নদীর ধারে, আবার কখনো দেখাবে রং বদলানো নদীর অপূর্ব মিলন, যেখানে প্রতিটি মুহূর্ত রোমাঞ্চকতায় পরিপূর্ণ। এখানেই আপনি দেখবেন আকাশ ছোঁয়া ঝুলন্ত ব্রিজ আর ভোরের প্রথম সূর্যের আলোয় বদলে যাওয়া জীবনের মানে। হাজার বছরের পুরনো মঠগুলিতে ঢুকলে মনে হবে সময় থেমে গেছে। দেওয়ালের মুরালগুলো যেন আপনাকে নিয়ে যাবে 1000 বছর আগে। রামায়ণ আর মহাভারতের সঙ্গে জড়িয়ে থাকা নানা রহস্যময় জায়গা, প্রকৃতির নিস্তব্ধ উপস্থিতি, সব মিলিয়ে এক অন্য জগৎ। এখানে সময় থেমে যায় আর মনটা হারিয়ে যায় অজানার টানে। কখনো বরফে ঢাকা লেক আর জমে যাওয়া ঝর্ণার মাঝে খেলবেন তুষারের সাথে, আবার কখনো দেখবেন আপেল ফুলে ভরা উপত্যকা আর দূরে দাঁড়িয়ে থাকা কিন্নর কৈলাসের অপার্থিব সৌন্দর্য। স্পিতি শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতি, একটা জীবনের যাত্রা। কিভাবে যাবেন স্পিতি, কোথায় কোথায় থাকবেন, কত হবে খরচাপাতি, পুরো আইটিনারি বাকি, সব কিছু এই ভিডিওতেই থাকছে। এই ভিডিও শেষ হওয়ার আগে আপনি সিদ্ধান্ত নিয়েই ফেলবেন আপনার পরের ডেস্টিনেশন কোথায়। তাহলে চলুন শুরু করা যাক এই স্বপ্নের সফর স্পিতির পথে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ এসেছি এমন এক জায়গায় যেখানকার রাস্তা মেঘের ওপরে, যা ভারতবর্ষের ঠান্ডা মরুভূমি নামেও বিখ্যাত, যেখানে রয়েছে প্রাচীন বৌদ্ধ মঠ। আজ আমরা চলে এসেছি অ্যাডভেঞ্চারে ভরপুর স্পিতি ভ্যালিতে। প্রথমে বলি স্পিতি পৌঁছাবেন কি করে। স্পিতি পৌঁছানোর জন্য আপনাকে পৌঁছাতে হবে চণ্ডীগড়, আর চণ্ডীগড় যাওয়ার জন্য কলকাতা থেকে রয়েছে ফ্লাইট আর রয়েছে ট্রেন। যাদের হাতে সময় কম তারা ফ্লাইটে চলে আসুন চণ্ডীগড়, ভাড়া 6000 টাকা থেকে শুরু। আর যারা একটু কম খরচে আসতে চাইছেন তারা উঠে পড়ুন 12311 নেতাজি এক্সপ্রেসে। এই ট্রেনে 28 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন চণ্ডীগড়। ভাড়া 3 টায়ার এসির মোটামুটি 2000 টাকা। আর চণ্ডীগড়ের টিকিট যদি না পান তাহলে পৌঁছে যান আম্বালা জাংশন স্টেশনে। রয়েছে হাওড়া থেকে হাওড়া অমৃতসর মেল, রয়েছে কলকাতা স্টেশন থেকে জম্বুতাবাই এক্সপ্রেস, তাছাড়াও বিভিন্ন সাপ্তাহিক ট্রেন তো রয়েছেই। আমরা এবারে স্পিতি ভ্রমণ করছি ট্যুর পিকার্সের সঙ্গে, তাই আপনারা চণ্ডীগড় বা আম্বালা ট্রেনে বা ফ্লাইটে যেটা টিকিট পাচ্ছেন চলে আসুন। আর স্টেশন বা এয়ারপোর্ট থেকে বেরোলেই পেয়ে যাবেন ট্যুর পিকার্সের গাড়ি। সেখান থেকে শুরু হবে স্পিতির জার্নি। এবার প্রশ্ন, স্পিতি ঘুরতে আসবেন কখন? দুটো সময় আসতে পারেন। যদি বরফ দেখতে চান তাহলে আসতে হবে শীতকালে, উইন্টার স্পিতি দেখতে, সেক্ষেত্রে চন্দ্রতাল দেখতে পাবেন না। আর যদি চন্দ্রতাল দেখতে হয় তাহলে আসতে হবে মে থেকে অক্টোবরের মধ্যে। চণ্ডীগড় তো পৌঁছে গেলেন, এবার স্পিতির রুট ম্যাপ কি তা আপনাদের জানাই। দু ধরনের রুট ম্যাপ আছে। একটি হলো চণ্ডীগড় থেকে নারকান্ডা, সেখান থেকে সাংলা, সেখান থেকে কল্পা, কল্পা থেকে তাবো, তাবো থেকে কাজা, তারপর আবার রাউন্ড ট্রিপ মানে ফিরে এসে আবারও কল্পা, সেখান থেকে সিমলা, সেখান থেকে চণ্ডীগড়। এটি একটি। আরেকটি চণ্ডীগড় থেকে নারকান্ডা, সাংলা, সেখান থেকে কল্পা, কল্পা থেকে হার্লিং, সেখান থেকে কাজা, লোসার, মানালি হয়ে চণ্ডীগড়। অর্থাৎ এই শেষের ট্রিপটার মধ্যে আপনারা কিন্তু চন্দ্রতালও পাবেন। স্পিতি ভ্রমণ কদিনের করবেন? সাধারণত হয় 7 রাত 8 দিনের, তবে আপনারা কিন্তু ইচ্ছে করলে কাস্টমাইজও করতে পারেন এই ট্রিপ। চলুন তাহলে শুরু করি ট্যুর পিকার্সের সঙ্গে স্পিতি ভ্রমণ। আজ আমাদের প্রথম দিন। আমরা চণ্ডীগড় থেকে 170 কিলোমিটার দূরে যাচ্ছি নারকান্ডা।
আমরা এখন চলে এসেছি ঝামুন্ডাতে। এখানে আপনারা বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি করতে পারবেন। নাম তার হাঁটু স্নো অ্যাক্টিভিটি কমপ্লেক্স। এখানে স্কেটিং করতে পারবেন, পুরো প্যাকেজ 2,500 টাকা। এবার আমরা যেহেতু স্পিতি যাচ্ছি, এইসবের কোনো কিছু দরকার নেই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এখান থেকে পাহাড়ে ট্রেক করে যেতে হবে প্রায় 3.5 কিলোমিটার, তাহলে পৌঁছাবেন হাতু মাতার মন্দির দেখতে। আমরা যখন চণ্ডীগড় থেকে নারকান্ডা আসছিলাম, পথের ধারে প্রচুর বরফ পড়েছিল। আর এই যে 3.5 কিলোমিটার হাঁটু মাথা বা হাঁটু পিক যাওয়া ট্রেক, এর চারপাশের দৃশ্যও কিন্তু অপূর্ব সুন্দর। চারিদিকে বরফ পড়ে রয়েছে, বরফে ঢাকা চারদিক। তারই মাঝখানে লোভ সামলাতে না পেরে খেলে নিলাম বরফের সঙ্গে। আপনারাও ইচ্ছে করলে কিন্তু এখানে বরফের সঙ্গে খেলা করতে পারবেন। প্রায় 1 ঘন্টার এই ট্রেক। দূরের পর্বতশ্রেণী দেখা যায় অপূর্ব। দুদিকের বরফ ঢাকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চলেছি ঐতিহাসিক হাঁটু টপ এবং হাঁটু মাথার মন্দিরের দিকে। চলে এলাম মন্দিরের সামনে। বিশাল বড় মন্দিরের কম্পাউন্ড, তবে ইতিহাসে মোড়া, ইতিহাসে ভরা এই সুন্দর হাঁটু মাতার মন্দির। মন্দির কাঠ এবং পাথরের তৈরি। হাঁটু টপের মন্দিরে চলে এসেছি। এই মন্দির অনেকে বলেন রামায়ণের সময়কালের। রাবণের স্ত্রী মন্দোদরী এখানে এই মন্দির স্থাপন করেছিলেন মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। আবার এটাও বিশ্বাস করা হয় যে এই মন্দির মহাভারতের সময়কালের। যখন পাণ্ডবেরা 13 বছর বনবাসের সময় বেরিয়েছিলেন, তখন ওনারা এই মন্দির তৈরি করেছিলেন। আর দ্রৌপদী যখন স্বর্গের দিকে গমন করছিলেন, এই স্থানেই মৃত্যুবরণ করেন। হিমাচলি কাঠের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন এই মন্দির। কাঠের ওপর সূক্ষ্ম খোদাই, ছাদের ঐতিহ্যবাহী পাহাড়ি নকশা, সবকিছুই স্থানীয় শিল্প ও সংস্কৃতির পরিচয় বহন করে। এই মন্দিরটি মূলত দেবী হাতু মাতাকে উৎসর্গ করে নির্মিত। স্থানীয় মানুষের বিশ্বাস, এই দেবী পাহাড় ও আশেপাশের অঞ্চলকে রক্ষা করেন, আর তার আশীর্বাদেই এই দুর্গম অঞ্চলেও জীবন টিকে রয়েছে। এখানে এসে সত্যিই অদ্ভুত লাগছিল। মহাভারত রামায়ণের গল্পকে নিজের চোখের সামনে যেন দেখতে পাচ্ছিলাম। বেশ কিছুক্ষণ মন্দিরে থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে এলাম। এই হচ্ছে হাঁটু পিক, যেখান থেকে দূরের পর্বত শ্রেণী আপনি পাখির চোখে দেখতে পাবেন। হাঁটু মাতার মন্দির দেখে আরেকটু সামনের দিকে চলে এসেছি হাঁটু হাইয়েস্ট পিকে। 11,140 ফুট উচ্চতায় অবস্থিত এই পিক, এবং এখান থেকে বিস্তীর্ণ হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গ দেখা যায়। হাঁটু পিক থেকে এবার নিচের দিকে নামব। প্রথমে হাঁটু মাতার মন্দির, তারপর বরফে ঢাকা রাস্তা দিয়ে আস্তে আস্তে 3.5 কিলোমিটার নিচে নেমে এলাম। তারপর ট্যুর পিকার্সের গাড়ি করে আমরা আজ যেখানে থাকব, অর্থাৎ নারকান্ডার ট্যুর পিকার্সের হোটেলে, সেখানে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। পথের ধারের পাইন জঙ্গল এবং রাস্তার ধারে পড়ে থাকা বরফ মনকে বড়ই পুলকিত করে তুলল। 1 ঘন্টার মধ্যে চলে এলাম ট্যুর পিকার্সের নারকান্ডার হোটেল আমার হোমস্টেতে। আমার হোমস্টে একেবারে ঝাঁ চকচকে পাহাড়ের ঢালে অবস্থিত সুন্দর এক হোমস্টে। আমরা যেই রুমে ছিলাম, সেই রুম কতটা স্পেসিয়াস, কতটা সুন্দর পরিপাটি করে সাজানো তা একবার দেখুন। রয়েছে একটি কিং সাইজের বেড, আলাদা করে সোফা, রয়েছে ওয়ার্ড্রবও, আর সামনে বড় এক জানলা, যেখান থেকে দূরের পাহাড়ের দৃশ্য অপূর্ব সুন্দর দেখায়। হিমাচল প্রদেশের শোভা এখানেই যেন আপনি উপলব্ধি করতে পারবেন। আর রুমের সঙ্গে যথারীতি রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এবং গরম জলের সুব্যবস্থা।
সূর্য ডোবার পর কি দেখছি তা ভাষায় বর্ণনা করতে পারবো না। চাঁদ আর গ্যালাক্সি একসঙ্গে। সময় হয়ে গেল ডিনারেরও। দেখুন ওরা থালি দিয়েছে, থালিতে নিয়েছি হচ্ছে ভাত, রয়েছে পেঁয়াজ, এটা হচ্ছে ডাল মাখানা একেবারে সেই ঘি দেওয়া, এটা হচ্ছে মটর পনির, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, রায়তা, আর তাছাড়া রয়েছে গরম গরম রুটি। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ি। আমরা যে ডিনার করলাম তা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। নতুন দিনের শুভারম্ভ। আজ আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ। সকাল সকাল নারকান্ডের এই আমার হোমস্টেতে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের আপনারা পরাঠা পাবেন, আলু পরাঠা, গোবি পরাঠা, পনির পরাঠা, এইসব খেয়ে রওনা দেবো ওপরের দিকে। এবার কিন্তু আস্তে আস্তে পরিবেশ বদলাবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ব্রেকফাস্ট করে ৮৫০০ ফিট উচ্চতার নারকান্ডাকে পেছনে ফেলে আমরা এখন এগোচ্ছি ১৬১ কিলোমিটার দূরে সাংলার উদ্দেশ্যে। পথে যেতে যেতে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থানও আমরা দেখে নেব। আমরা এখন চলে এসেছি সারাহানে। সময় লাগলো প্রায় ৩ ঘন্টার মতো। ১০৪ কিলোমিটার দূরে পৌঁছে গেছি আমরা ৫১ সতীপীঠের অন্যতম ভীমা কালী মন্দিরে। মাইথোলজিতে ঘেরা এই মন্দির সত্যিই সুন্দর। পার্কিং থেকে পায়ে হেঁটে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে। ইচ্ছে করলে ডালাও সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। মন্দির কাঠের এবং পাথরের তৈরি। মন্দিরে কয়েক ধাপ সিঁড়ি ভেঙে আপনাকে প্রবেশ করতে হবে। আমরা চলে এসেছি একেবারে মন্দিরের সামনে। এখানে জুতো খুলে আপনাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। সারাহানে চলে এসেছি ভীমা কালী মন্দির দেখতে। ৫১ সতীপীঠের অন্যতম এই পীঠ। এখানে মা সতীর কান পতিত হয়েছিল। আর আরেক মাইথোলজি অনুযায়ী এই চত্বরে বানাসুর বলে এক রাক্ষস থাকতেন। শ্রীকৃষ্ণ উনাকে পরাজিত করেছিলেন, আর উনার শিরচ্ছেদ করে এখানেই সেই কাটা মাথা রাখা রয়েছে আজও মাটির তলায়। আর এই সারাহানকেই বলা হয় গেটওয়ে অফ কিন্নর। হিমালয়ের পাহাড়ি নিস্তব্ধতার মাঝে সবুজ বনানী আর আকাশছোঁয়া শৃঙ্গের কোলে অবস্থিত এই অপূর্ব পবিত্র স্থান সাহারানের ভীমা কালী মন্দির। এই মন্দির শুধু এক ধর্মীয় স্থাপনা নয়, এটি এক জীবন্ত ইতিহাস, এক আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। লোককথা অনুযায়ী এটি একটি সতীপীঠ। মন্দিরের স্থাপত্য শৈলী ও বিস্ময়কর। কাঠ ও পাথরের মিশ্রণে নির্মিত পাহাড়ি কৌশল, যা ভূমিকম্প প্রতিরোধী এবং স্থানীয় সংস্কৃতির প্রতিচ্ছবি বহন করে। ভীমাকালী দেবীকে এখানে শক্তির রূপে পুজো করা হয়। প্রতিদিন ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর ভক্তদের মন্ত্রোচ্চারণে ভরে ওঠে চারপাশ। বিশেষ করে দুর্গাপুজোর সময় এই মন্দির হয়ে ওঠে ভক্তদের মিলন ক্ষেত্র। মন্দিরের প্রবেশের আগে আপনাদের কাছে যদি চামড়ার কিছু থাকে, যেমন ব্যাগ, বেল্ট, পার্স, সব কিছু মন্দিরের বাইরে রেখে যেতে হবে এবং এখান থেকে স্থানীয় মাথার টুপি পরে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের চারপাশে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। দূরে দেখা যায় কিন্নর কৈলাস পর্বতমালা। ভীমাকালী মন্দির দর্শন করে আমরা আরও এগোবো সামনের দিকে। পাহাড়ি সৌন্দর্য কিন্তু পরিবর্তন হচ্ছে। ছোট ছোট ঝোড়া ঝর্ণার পাশ দিয়ে আমরা এগিয়ে চলেছি। পাথর কেটে রাস্তা তৈরি করা গুহার মতো। আমরা দেখুন তারান্দা ঢ্যাঙ্ক পার করলাম। দূরের পাহাড় দেখা যাচ্ছে আর এই রাস্তা গুহা সম, ঠিক যেন টানেলের মতো। একদিকে গভীর খাদ, আরেকদিকে পাহাড়, মাথার ওপরেও পাহাড়। এই দৃশ্য আপনাকে রোমাঞ্চিত করবেই। এগিয়ে চলেছে আমাদের রাস্তা, পাশ দিয়ে বয়ে চলেছে সতলেজ নদী। এখানে ডেভেলপমেন্টের জন্য ৫০ টাকা করে জনপ্রতি আপনাকে প্রদান করতে হবে। আমরা এখন চলেছি সতলেজ নদীর ওপরে তৈরি কারচাম ড্যাম দেখতে। আমরা এখন চলে এসেছি সতলেজ নদীর ওপরে কারচাম বাঁধ দেখতে।
এখানে নদীর জলকে আটকে রাখা হয়েছে, রয়েছে হাইড্রো প্রজেক্টও। 2011 সালে সম্পূর্ণ হওয়া এই প্রকল্প এখন 1091 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রাখে, আর এটি পরিচালনা করছে জেএসডব্লিউ এনার্জি। এই ড্যামটি 88 মিটার উচ্চতায় কংক্রিট গ্র্যাভিটি ড্যাম, যা নদীর জলকে একটি 17 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গের মাধ্যমে ওয়াংটুতে থাকা পাওয়ার হাউসে পৌঁছে দেয়। এই সুড়ঙ্গ বা হাইড্রো টানেল পাহাড়ের বুক চিরে তৈরি, যেখানে জল প্রবাহিত হয়ে টারবাইন ঘুরিয়ে শক্তি উৎপন্ন করে। ড্যাম দেখে আবারও গাড়িতে উঠে পড়া। একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিই, আমরা যে ট্যুর পিকার্সের সঙ্গে যেই প্যাকেজে ঘুরছি সেই প্যাকেজের মধ্যে কিন্তু ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড, তাই রাস্তার ধারে আপনারা নিজেদের পছন্দ মতন লাঞ্চ করে নিতে পারেন। আমরা এখন এগিয়ে চলেছি সাংলার দিকে। পথের ধারে আপেল বাগান দেখতে দেখতে পৌঁছে গেলাম আপেল বাগানের মধ্যে অবস্থিত ট্যুর পিকার্সের খুবই সুন্দর এক হোটেল, যা সাংলায় অবস্থিত হোটেল প্রকাশ রেজেন্সি। হোটেলে প্রবেশ করলাম। প্রথমে চলে এলাম ওনাদের রিসেপশনে, যেখানে রয়েছে ডাইনিংও। ফর্মালিটিস পূরণ করে চলে এলাম ওপরে। এখানে রয়েছে অনেকগুলো রুম। আমি যেই রুমে ছিলাম সেই রুম দেখুন, ভিউ রুম, যথেষ্ট বড় এই রুম। রয়েছে একটি কিং সাইজের বেড, আলাদা করে বসার জন্য সোফা, রয়েছে বড় এক ব্যালকনি, আর রুমের সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, যেখানে পাবেন গরম জল। রুম থেকে বেরোলেই ব্যালকনি, আর তার সামনে ধরা দিচ্ছে উন্মুক্ত হিমালয় পর্বতমালা। বরফে ঢাকা শৃঙ্গ ঘরে বসে বসেই উপলব্ধি করতে পারবেন। হোটেলের সামনে পেছনে রয়েছে আপেলের বাগান। তবে বরফের সময় এসেছি, আপেল দেখা যায় না, তবে একটি গাছ রয়েছে, তাতে রয়েছে এখনো আপেল। আপেল বাগান থেকে ফিরে এলাম রুমে। ব্যালকনিতে বসে বসেই হয়ে গেল সন্ধে, তা থেকে রাত। এখন টেম্পারেচার 2, তাই প্রচণ্ড ঠান্ডা। আর এইদিকে সময় হয়ে গেছে ডিনারের। ডিনারে আমরা যে প্যাকেজে ঘুরতে এসেছি সেখানে রয়েছে বাফে সিস্টেম, ভেজ নন ভেজ নিতে পারবেন। আমি দেখানোর জন্য আপনাদের জন্য মোটামুটি সব ধরনের আইটেম অল্প অল্প করে নিয়েছি। দেখুন, রুটি নিতে পারবেন, স্যালাড নিতে পারবেন, ভাত, আলুর একটা মাখা মাখা তরকারি, যারা ভেজ খাবেন তাদের জন্য পনির, এই রয়েছে ডাল, চিকেন, আর এই হচ্ছে সিমুইর পায়েস আর পাঁপড়। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। কথা হবে আবার কাল সকালে। শেষ হলো দ্বিতীয় দিনের ভ্রমণ। সুপ্রভাত। আজ স্পিতি ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল আজ ট্যুর পিকার্সের হোটেল প্রকাশ রেজেন্সি থেকে চেক আউট করে নেব। তার আগে আমাদের প্যাকেজের মধ্যে যে ব্রেকফাস্ট রয়েছে সেটা খেয়ে নেব। ব্রেকফাস্টে দেখুন বিভিন্ন ধরনের এখানে ফল রয়েছে, পেঁপে, এখানকার আপেল, কলা, পরাঠা যেটা এখানকার ফেমাস, আপনারা ব্রেড খেতে পারেন। এখানে রয়েছে পোহা, রয়েছে দহি, আর রয়েছে বয়েলড এগ। এই খেয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা উঠব কলপার দিকে। শুরু হলো আজকের জার্নি। আমরা আজ প্রথমে যাব চিটকুল। এখান থেকে 23 কিলোমিটার দূরে চিটকুল। দূরে দেখা যায় বরফে ঢাকা পাহাড়। 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম চিটকুলে। আজ আমাদের প্রথম গন্তব্য চিটকুল গ্রাম, ভারতের শেষ গ্রাম। হিমাচল প্রদেশের দিক থেকে 11,320 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম ছবির মতন সুন্দর। চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, আর এইখানে রয়েছে সুন্দর এক মন্দিরও। আর এখানেই হিমাচল প্রদেশের শেষ পোস্ট অফিস এবং শেষ ধাবাও রয়েছে। হিমালয়ের কোলে বাস্পা নদীর তীরে লুকিয়ে আছে চিটকুল, ভারতের শেষ গ্রাম, যেখানে আকাশ ছোঁয়া চূড়াগুলি মেঘের সাথে খেলা করে। আর গ্রামের মধ্যে রয়েছে মথি টেম্পল, কালো পাথরে গড়া প্রাচীন দেবালয়, কাঠের কারুকাজ নজর কাড়া। মন্দিরের মধ্যে অবস্থান করছেন দেবী মথি। বছরের বেশিরভাগ সময় তুষারপাতে ঢাকা থাকে এই মন্দির, আর গ্রামের প্রত্যেকটি মানুষ বিশ্বাস করেন এই দেবীর মাহাত্ম্য। চিটকুলের মানুষেরা
কিন্নরের এই শেষ প্রান্তে বাস করেন যারা, তাদের জীবনও যেন একটা কাব্য। আপেল বাগান, ঐতিহ্যবাহী ঘর বাড়ি আর অটুট ঐতিহ্য, আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা বাঁশপা নদী। চিটকুল গ্রামের নিচ দিয়ে বয়ে চলেছে বাঁশপা রিভার। দূরে বরফ ঢাকা পাহাড় চারদিকে, তার সঙ্গে সুন্দর পাইন আর ক্রিসমাস ট্রির জঙ্গল, আর এই চঞ্চলা বাঁশপা। ইন্দো তিব্বতী সীমান্তের কাছে বাঁশপা গ্লেশিয়ার থেকে জন্ম নেয় এই নদী। সুতলেজের উপনদী হিসেবে কারচেমে মিলিত হয়েছে এই নদী। চিৎকুলের শেষ গ্রামের পাশ দিয়ে বয়ে চলে এই অপরূপ সুন্দর নদী। বাঁশপা নদী হিমালয়ের এক অপরূপ সৃষ্টি, যা চিৎকুল থেকে সাংলা পর্যন্ত উপত্যকাকে জীবন্ত করে তোলে। নীল জল, স্বচ্ছ পাথর আর দুপাশে পাইন ওকের জঙ্গল, এর সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। বাঁশপা নদী দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। আমরা গাড়ি করে সাংলা পেরিয়ে এখন যাব আর এক ঐতিহ্যবাহী স্থান দেখতে। চিৎকুল থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আমরা চলে এলাম কামেরু ফোর্টের সামনে। গাড়ি যেখানে নামালো সেখান থেকে পায়ে হেঁটে আপনাকে পৌঁছাতে হবে ফোর্টে। সময় লাগলো মাত্র 10 মিনিটের মতো। দুর্গে প্রবেশ করতে হলে চামড়ার জিনিসপত্র বাইরে রেখে টুপি পরে আপনাকে প্রবেশ করতে হবে। দাঁড়িয়ে রয়েছি 1000 বছরের পুরনো কামেরু ফোর্টে। কাঠ দিয়ে তৈরি এই ফোর্ট, আবার কিছু ফোকলোর অনুযায়ী এই দুর্গ তৈরি করেছিলেন পাণ্ডবেরা। সাংলা ভ্যালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে 8500 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে চিরসুন্দর কামেরু ফোর্ট। 11শো শতাব্দীতে কিন্নর রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত এই দুর্গ। 5 তলা টাওয়ার আকৃতির এই অতুলনীয় কেল্লা 55 বর্গফুটের শক্ত পাথরের ভিত্তির ওপর নির্মিত। কামেরু ফোর্টের মধ্যিখানেই রয়েছে কামাখ্যা মন্দির, যা গুয়াহাটি কামাখ্যা পীঠ থেকে আনা দেবী কামাক্ষীর প্রতিমা। সাংলা গ্রামবাসীদের অতি প্রিয় ও পবিত্র এই মন্দির। ফোর্ট থেকে বেরিয়ে আরেকটু নিচের দিকে নামলেই রয়েছে 15শো শতাব্দীর প্রাচীন বদ্রীনাথ মন্দির, কিন্নরের ভক্তদের আধ্যাত্মিকতার কেন্দ্র। প্রতি 3 বছরে এখানে বিশাল মেলা হয়, যেখানে দেবতার প্রতিমা নিয়ে গঙ্গোত্রী যাত্রা করা হয় গঙ্গার উৎসের দর্শনের জন্য। সুন্দর কাঠের সজ্জা ও হিমালয়ের পটভূমিতে এই মন্দিরের দর্শন মন ভরিয়ে তোলে। ফোর্ট দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। বাঁশপা নদীর ধার দিয়ে পাথরে কাটার রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এখান থেকে 40 কিলোমিটার দূরে রিকংপিওর উদ্দেশ্যে। বাঁশপা নদী পার করে সেই গতকালের ব্রিজ পেরিয়ে আমরা এখন এগোবো কিন্নরের দিকে। সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো, তবে পথের সৌন্দর্য ক্লান্তিকে ভুলিয়ে দেবে। আমরা এখন চলে এসেছি কিন্নরের কাছে রিকম্পিওতে, একটি সুন্দর পাহাড়ি শহর যেখান থেকে কিন্নর কৈলাসে ট্রেক করা হয়। আর এরপর থেকেই আমরা কলপার দিকে উঠব আর দেখাবো কৈলাস। রিকংপিও, যা স্থানীয় ভাষায় পিও নামেও পরিচিত, হিমাচল প্রদেশের কিন্নর জেলার প্রশাসনিক সদরস্থল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8760 ফিট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহর। রিকংপিওতে আপনারা ইচ্ছে করলে লাঞ্চ করে নিতে পারেন। আমরা এবার এগোবো আর একটু সামনের দিকে, অর্থাৎ কলপার দিকে। পথে দেখতে পারবেন অপার্থিব কিন্নর কৈলাস পর্বতশৃঙ্গ। রিকংপিও থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আমাদের পরবর্তী গন্তব্য চিন্নি ভিলেজ। আমরা এখন চলে এসেছি ঐতিহাসিক চিন্নি গ্রামে। গাড়ি থেকে নেমে পুরো গ্রাম আমরা আপনাদের ঘুরে দেখাবো। এখন দাঁড়িয়ে রয়েছি চিনি ভিলেজে। পুরনো কলপার ঐতিহ্য এখানে আসলে আপনি অনুভব করতে পারবেন। পেছনে দেখা যাচ্ছে কিন্নর কৈলাস পর্বত।
আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিন্নি গ্রামের মধ্যে নারায়ণ নাগিনী মন্দিরে। এই মন্দিরটি প্রাচীন কিন্নরি তিব্বতী প্যাগোটা স্থাপত্যের অনন্য নিদর্শন। ছাদে পাথরের কাজ এবং পুরো মন্দির জুড়ে কাঠের নকশা আপনাকে মোহিত করবে। বিভিন্ন দেবদেবীর মূর্তি কাঠের অলঙ্করণে ফুটিয়ে তোলা হয়েছে। আর মন্দিরের পেছনেই দেখা যায় কিন্নর কৈলাস পর্বতমালা। 1891 সালে বুসাহারের শাসক টিকা রঘুনাথ সিংহের সময় থেকে চিন্নি তহসিল নামে একটি স্বাধীন তহসিল গঠিত হয়, যা কিন্নরের প্রায় পুরো এলাকা জুড়ে ছিল এবং 1960 পর্যন্ত চলছিল। 1962 ইন্দো চায়না যুদ্ধের পর হিন্দিতে চিনি শব্দের সঙ্গে চীনের মিল থাকার কারণে স্থানীয় গ্রামের নাম চিন্নি পরিবর্তন করে কল্পা নাম ব্যবহৃত হতে শুরু হয়। চিন্নি গ্রামে পরবর্তী আমাদের গন্তব্য হুবুলাঙ্কার মঠ বা হুবুলাঙ্কার মনাস্ট্রি। 10ম শতাব্দীতে তৈরি এই মঠ। চিন্নি গ্রামে আমাদের পরবর্তী গন্তব্য কল্পা ফোর্ট বা দুর্গ। কাঠকিন্নি স্টাইলে তৈরি এই দুর্গ। এই দুর্গের মধ্যে রয়েছে প্রাচীন মন্দির। এখানে প্রতিষ্ঠিত আছেন আদিশক্তি দেবী চণ্ডিকা, সঙ্গে ব্রহ্মা, বিষ্ণু, নারায়ণ, কালিমা এবং নাগ দেবতাও রয়েছেন এই মন্দিরে। লোকবিশ্বাস অনুযায়ী এই স্থানে ভক্তি ভরে প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনে শান্তি আসে। চিন্নি গ্রাম দেখে আবারও গাড়িতে উঠে পড়া। এখান থেকে আমরা যাব আরেক সুন্দর গ্রাম, যার নাম রুঘি। সংকীর্ণ পাহাড়ি রাস্তার একটি বিখ্যাত দৃশ্যস্থল। ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকে লাস্ট ডেস্টিনেশন রোগি ভিলেজে সুইসাইড পয়েন্ট। ছোট্ট গ্রাম আর তার পাশে এই সুইসাইড পয়েন্ট। পাহাড়ের একদম ওপরে আমরা চলে এসেছি, নিচে খাদ, দেখলে গা ছমছম করে। এই স্থানটি সুতলেজ নদীর গভীর উপত্যকা ও কিন্নর কৈলাসের মনোরম দৃশ্যের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয়। রাস্তার ধারে খাড়া ঢাল, দুর্ঘটনা ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা এই নাম দেয়। এশিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তাগুলির একটি এবং প্রায় 9000 ফুট উচ্চতায় অবস্থিত। সুসাইড পয়েন্ট দেখে আমরা চলে এলাম কলপার ট্যুর পিকার্সের হোমস্টে বেস্ট ভিউ হোমস্টে কলপাতে। এই হোমস্টে একেবারে সুন্দর, পরিপাটি করে সাজানো। হোমস্টের রুম যথেষ্ট সুন্দর, স্পেসিয়াসও বটে। আর এই হোমস্টের বিশেষত্ব হলো অবশ্যই এই হোমস্টের লোকেশন। হোমস্টের রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট, আর রুমের সঙ্গে যেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে সেখান থেকেই দেখা যায় পুরো কিন্নর কৈলাস পর্বতমালা। এই কিন্নর কৈলাস পর্বতমালাকে বলা হয় মহাদেব শিবের শীতকালীন আবাস। 21,240 ফুট উঁচু জকার্ডেন শিখর থেকে শুরু করে 19,865 ফুটের কিন্নর কৈলাস পর্বতমালা। যখন সূর্যের সোনালি রশ্মি এই পর্বতমালার ওপর পড়ে তখন মনে হয় সত্যি আমরা মহাদেবের আশীর্বাদ অনুভব করতে পারছি। আর এখানেই রয়েছে প্রাকৃতিক 79 ফুটের লম্বা একক পাথর, যা দূর থেকে দেখে মনে হয় স্বয়ং মহাদেব দাঁড়িয়ে রয়েছেন। মহাদেবকে দেখতে দেখতেই বিকেল গড়িয়ে রাত নেমে এলো পাহাড়ে। রাত নেমে এলো কলপাতে। আর রাত্রিবেলায় ডিনারে আপনারা ভাত রুটি নিতে পারবেন, প্যাকেজের মধ্যে রয়েছে। আমি নিয়েছি ভাত, এখানে রয়েছে সুন্দর এক ডাল, স্যালাড, ডিমের কারি আর হচ্ছে সিজনাল ভেজিটেবলস। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো। সকাল সকাল আবার দর্শন হবে মহাদেবের। নতুন দিনের শুভারম্ভ। আজ আমাদের চতুর্থ দিনের ভ্রমণ। সকাল সকাল ব্যালকনিতে দাঁড়িয়ে মহাদেব দর্শন করে নিলাম। সকাল সকাল মহাদেবকে দর্শন করে ফ্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি ব্রেকফাস্ট করতে, যা কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে আজ আমরা নিয়েছি গরম গরম রুটি আর এখানকার আলুর তরকারি। আপনারা ব্রেড বাটার বা ব্রেড অমলেটও নিতে পারেন। এইখান থেকে এইবার রওনা দেবো স্পিতির উদ্দেশ্যে।
শুরু হলো আজকের ভ্রমণ। কল্পা থেকে ১৬৮ কিলোমিটার দূরে আজকে আমাদের গন্তব্য তাবো। এই রাস্তা সত্যিই অপূর্ব। বলা হয় মুনল্যান্ড, মনে হচ্ছে চাঁদে চলে এসেছি। পাহাড় কেটে গুহাসম রাস্তা, একদিকে গভীর খাদ। এই দেখতে দেখতে আমরা অনেক দূর চলে এসেছি। আমরা চলে এসেছি এক ব্রিজের সামনে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি খোয়াব ব্রিজের ওপরে। একদিকে সতলেজ, আরেকদিকে স্পিতি নদী মিলছে। সতলেজ ঘোলাটে তামাটে রং, আর স্পিতির নীলাভ রং। আর এখান থেকেই আমরা প্রবেশ করছি স্পিতিতে। খাব ব্রিজ হিমাচল প্রদেশের কিন্নর জেলায় স্পিতি এবং সতলেজ নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সেতু। এটি NH5 হাইওয়েতে স্পিতি ভ্যালির প্রবেশদ্বার, যা দুর্গম এলাকাকে সংযুক্ত করে শীতকালীন বিচ্ছিন্নতা থেকে রক্ষা করেছে। খাব ব্রিজ পেরিয়ে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। গুহাসম রাস্তা ধরে এগিয়ে চলেছি। আমাদের এই ভ্রমণে একপাশে সবসময় নদী ছিল, কখনো ছিল সতলেজ, কখনো ছিল বাসপা, আর এখন সঙ্গ দিচ্ছে নীলাভ স্পিতি নদী। রাস্তার ধারে বরফ জমে রয়েছে। এই সব দেখতে দেখতে খোয়াব ব্রিজ থেকে ২৬ কিলোমিটার দূরে আমরা পৌঁছে গেলাম এক মনাস্ট্রিতে। একাদশ শতাব্দীতে তৈরি নাকো মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে রয়েছি। বুদ্ধিস্টদের কাছে এই মনাস্ট্রি অত্যন্ত পবিত্র। হিমাচল প্রদেশের কিন্নর জেলার এক শান্ত জনপদ নাকো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১,৮১১ ফুট উচ্চতায় অবস্থিত। এই গ্রাম যেন এক টুকরো স্বর্গ। আর এই গ্রামের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাচীন সম্পদ নাকো মনাস্ট্রি। ৯৯৬ খ্রিস্টাব্দে মহান অনুবাদক রিনচেং জাংপো নির্মাণ করেছিলেন এই মঠ। এখানকার মাটির দেওয়ালগুলি আজও হাজার বছরের প্রাচীন ইতিহাসকে আঁকড়ে ধরে রয়েছে। মনাস্ট্রি কমপ্লেক্সের ভেতরে রয়েছে ৪টি প্রধান মন্দির। সেখানকার দেওয়ালে আঁকা উজ্জ্বল থাঙ্কা পেন্টিং এবং সূক্ষ্ম কারুকাজ মণ্ডিত বুদ্ধের মূর্তিগুলি আপনাকে এক মায়াবী প্রশান্তিতে ভরিয়ে দেবে। ঐতিহাসিক নাকো মনাস্ট্রি দেখে গ্রামের মধ্যে হেঁটে আমরা এখন চলে এলাম নাকো হ্রদের সামনে বা নাকো লেকের সামনে। ১১,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত নাকো লেক পুরো বরফে জমে রয়েছে। পেছনের পাহাড়গুলো ন্যাড়া, তার ওপরেও জমে রয়েছে বরফ। নাকো হ্রদ স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র। কথিত আছে তিব্বতী বৌদ্ধ ধর্মের গুরু পদ্মসম্ভব এখানে ধ্যান করেছিলেন। শীতকালে হ্রদের জল জমে নীলাভ হয়ে গেছে। এই যেন এক মায়াবী জগৎ। আমি হ্রদের ওপরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবারও ফিরব গাড়িতে। এগোতে হবে আরও সামনের দিকে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা নাকোতে ইচ্ছে করলে লাঞ্চও করে নিতে পারেন। হিমাচল প্রদেশের পাহাড়ি শোভা, দূরে বরফ ঢাকা পাহাড়, গভীর খাদ এবং পাশে বয়ে চলা স্পিতি নদী দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন প্রবেশ করছি স্পিতি ডিস্ট্রিক্টে। তাই এখানে চেকপোস্টে আমাদের ড্রাইভার দাদা নেমে আমাদের সবার নাম, কোথায় যাচ্ছি এবং গাড়ির নাম্বার নথিভুক্ত করলেন। তারপর আমরা এখন এগিয়ে চলেছি দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে। নাকো থেকে প্রায় ১ ঘন্টা ১৯ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম এক সুন্দর, চাঞ্চল্যকর, অভাবনীয় মনাস্ট্রি দেখতে। যেই মনাস্ট্রিতে প্রবেশের আগে আপনাদের দিতে হবে জনপ্রতি ৩০ টাকা করে টিকিটও। স্পিতি উপত্যকার এক জনশূন্য প্রান্তরে ভারত তিব্বত সীমান্তের খুব কাছে অবস্থিত এক বিস্ময়কর স্থান গিউ মনাস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০,৪৯৯ ফুট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রি স্মৃতি ভ্রমণের অত্যন্ত জনপ্রিয় স্থান এবং উল্লেখযোগ্য দ্রষ্টব্য স্থান হলে গিউ মনাস্ট্রি। ১৯৭৫ সালে এখানে ভয়াবহ ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পের সময় যে ধস নামে, সেই ধস সরাতে গিয়ে পাওয়া যায় এক মামি, যে নিজেকেই মামিফিকেশন করেছেন। সেই মামির
এখনও চুল রয়েছে, নখ রয়েছে, রয়েছে দাঁতও। 500 বছরের পুরনো মমি বা জীবন্ত মমি আমি আপনাদের পরে দেখাচ্ছি। আগে চলুন গিউ মনাস্ট্রি দেখে নিই। 1475 খ্রিস্টাব্দে তৈরি গিউ মনাস্ট্রি ইতিহাস তথ্য যা বলছে। তবে 1975-এ ভূমিকম্পের পর মনাস্ট্রির ভীষণ ক্ষতি হয়। তারপর 2004 সালে এই মনাস্ট্রি নতুন করে তৈরি করা হয়। মনাস্ট্রির ভেতরে রয়েছে পদ্মসম্ভবর সুন্দর মূর্তি। আর সবথেকে উল্লেখযোগ্য, এই মনাস্ট্রির বড় রহস্য, এখানে সংরক্ষিত 500 বছরের পুরনো এক জীবন্ত মমি। বলা হয় এটি বৌদ্ধ সন্ন্যাসী সাংঘা তেনজিং এর দেহ। আশ্চর্যের বিষয় হলো এই মমিটি কোনো রাসায়নিক ছাড়াই প্রাকৃতিকভাবে সংরক্ষিত। গিউ মনাস্ট্রির শান্ত পরিবেশ এবং প্রাচীন মমিটি দেখার অভিজ্ঞতা সত্যিই রোমাঞ্চকর। আবারও গাড়িতে উঠে পড়লাম। সূর্যের আলো পড়েছে পাহাড়ের গায়ে, দেখে মনে হচ্ছে সোনার পাহাড়। স্পিতির প্রত্যেকটি রাস্তার বাঁক নতুন নতুন গল্প বলে, নতুন নতুন অনেক কিছু শেখায়। আমরা স্পিতি নদীকে পাশে রেখে চলে এলাম ঐতিহাসিক তাবো গ্রামে। সময় লাগলো 1 ঘন্টা 10 মিনিটের মতো। আর এই তাঁবুতেই ট্যুর পিকার্সের হোটেল রয়েছে, যার নাম হোটেল লুম্পো হাউস। এই হোটেল পুরনো তিব্বতের কথা মনে করিয়ে দেবে। এখানে প্রবেশ করলে মনে হবে মাটির দেওয়াল এবং মাথার ওপরে কাঠের ছাদ, কিন্তু সব কিছুই আধুনিকতায় মোড়া। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচ ওয়েস্টার্ন টয়লেট এবং রুম যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্পেসিয়াস। আর সঙ্গে অ্যাটাচ ব্যালকনি থেকে দেখা যায় দূরের সুন্দর স্নিগ্ধ বরফে ঢাকা পাহাড়। আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম। হয়ে গেল রাত, সময় হয়ে গেল ডিনারেরও। এখানে পিওর ভেজিটেরিয়ান খাবার দাবার, যা প্যাকেজের মধ্যে রয়েছে গরম গরম রুটি, গরম গরম ভাত, এখানে দেখুন ফুলকপি আলুর তরকারি, আর এই দেখুন কত সুন্দর ডাল। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়বো এরকম চাঁদের পাহাড়ের মতন জায়গায়, তাঁবুতে। আজ আমাদের স্পিতি ভ্রমণের পঞ্চম দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে দূরের পাহাড়ের দৃশ্য মনকে আনন্দিত করে তুলল। আজ তাঁবু থেকে আমরা রওনা দেবো, তাই চেক আউট করে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে সেটা নিয়ে নিয়েছি ট্যুর পিকার্সের। আমি নিয়েছি আলু পরাঠা পেঁয়াজ দিয়ে, আলুর তরকারি, তাছাড়া আপনারা রুটি বা পুরিও পেতে পারেন। ট্যুর পিকার্সের যেই হোটেলে আমরা ছিলাম তার ঠিক পেছনেই রয়েছে ঐতিহাসিক তাবো মনাস্ট্রি। 996 সালে প্রতিষ্ঠিত ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ফাংশনিং মনাস্ট্রি তাবো মনাস্ট্রি। মনাস্ট্রির ভেতরের দেওয়ালে এত সুন্দর মুরালস রয়েছে, তার জন্য এই মনাস্ট্রিকে বলা হয় অজন্তা অফ হিমালয়াজ। হিমালয়ের নির্জন কোলে স্পিতির সূক্ষ্ম মরুভূমির মাঝে দাঁড়িয়ে রয়েছে 1000-এরও বছর বেশি প্রাচীন ইতিহাসের সাক্ষী তাবো মনাস্ট্রি। 996 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মঠ, প্রতিষ্ঠাতা ছিলেন মহান অনুবাদক রিনচেন জাংপো, যিনি তিব্বত ও ভারতের মধ্যে বৌদ্ধ সংস্কৃতির সেতুবন্ধন তৈরি করেছিলেন। এই মঠের বিশেষত্ব হল এখানে কোনো ঝলমলে বাহ্যিক স্থাপত্য নেই, কিন্তু ভেতরে ঢুকলেই মনে হবে যেন অন্য জগতে প্রবেশ করেছেন। মাটির তৈরি দেওয়াল আর প্রাচীন গুহা মন্দিরগুলি আজও বহন করে চলেছে শতাব্দী প্রাচীন সাধনা ও নীরবতার গল্প। মঠের ভেতরে রয়েছে 9টি মন্দির, অসংখ্য স্তূপ এবং প্রাচীন গ্রন্থভাণ্ডার, যা আজও গবেষকদের কাছে অমূল্য সম্পদ। কঠিন আবহাওয়া, তীব্র ঠান্ডা আর বিচ্ছিন্নতার মাঝেও এই মঠ কখনো তার অস্তিত্ব হারায়নি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে এটি হয়ে উঠেছে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজও যখন সূর্যের আলো ধীরে ধীরে মঠের ওপর পড়ে আর হিমালয়ের হাওয়া বয়ে যায়, তখন মনে হয় সময় যেন এখানে থেমে আছে, আর সেই প্রাচীন ইতিহাস আজও নিঃশব্দে গল্প বলে চলেছে।
তাবো মোনাস্ট্রি দেখে আমরা উঠে পড়লাম গাড়িতে। আমরা এখন যাব ৪৮ কিলোমিটার দূরে কাজার উদ্দেশ্যে। পথে দেখে নেব বেশ কয়েকটি উল্লেখযোগ্য স্থান। স্পিতি ভ্যালি গঠিত হয়েছে মূলত প্লেট টেকটোনিক্সের কারণে। কোটি কোটি বছর আগে এখানে ছিল এক বিশাল সমুদ্র, ৩৩ ওশান। পরে ভারতীয় প্লেট ধীরে ধীরে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষের ফলেই তৈরি হয় হিমালয়। এই প্রক্রিয়ায় সমুদ্রের তলদেশ ওপরে উঠে এসে পাহাড়ে পরিণত হয়। তাই আজও স্পিতি অঞ্চলে মেরিন ফসিল বা সমুদ্রের জীবাশ্ম দেখা যায়। এখানে হয় খুব কম বৃষ্টি, তাই বলা হয় কোল্ড ডেজার্ট অফ হিমালয়াস। এখানকার পাহাড়গুলি খুবই খাড়া এবং বেশিরভাগই ধূসর, বাদামি এবং মাটির রঙের। ক্ষয় হয় খুব বেশি। এখানে পাওয়া যায় সেডিমেন্টারি রক্স। এই শিলাগুলি প্রমাণ দেয় যে এই এলাকা এক সময় সমুদ্রের নিচে ছিল। এখন আমরা পৌঁছে গেছি ধানকার মনাস্ট্রিতে, স্পিতি উপত্যকার একটি প্রাচীন মঠ যা একটি খাড়া পাহাড়ের চূড়ায় অবস্থিত। পাহাড়ের ঢালে তৈরি ধাঙ্কার মনাস্ট্রি স্পিতির পুরনো রাজধানী ছিল এখানে, আর এখন রাজধানী কাজা। পাহাড়ের খাঁজে ১৭ শতাব্দীতে তৈরি এই মনাস্ট্রি কিন্তু আপনারা স্মৃতি ভ্রমণের এক দ্রষ্টব্য উল্লেখযোগ্য স্থান। প্রায় ১২,৭৭৮ ফুট উচ্চতায় অবস্থিত ধানকার মনাস্ট্রি, এটি স্পিতি ও পিন নদীর সঙ্গমের ওপর দাঁড়িয়ে। শতাব্দী প্রাচীন বৌদ্ধ ধর্মের কেন্দ্র এবং একসময় এখানেই ছিল স্পিতির রাজধানী। ধানকার মঠের নামের অর্থ পাহাড়ের দুর্গ এবং এর স্থাপত্য সত্যি মন্ত্রমুগ্ধকর। খাড়া পাহাড়ের ওপরে সাদা দেওয়ালের ভবনগুলি যেন আকাশ ছোঁয়া। ভেতরে রয়েছে প্রাচীন মূর্তি, মুরাল ও ধর্মগ্রন্থ যা গেলুগোপা সম্প্রদায়ের অন্তর্গত। এখান থেকে দূরের প্যানোরামিক দৃশ্য দেখা যায় যা আপনাদের মুগ্ধ করবেই। এই মঠটি প্রায় ১,০০০ বছরের পুরনো এবং একসময় দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। ধানকার মনাস্ট্রি দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। স্পিতি ভ্যালির এই রাস্তা শুধু সুন্দরী নয়, ভৌগোলিক দিক থেকেও এর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের গাড়ি এসে থামল সুন্দর এক ঝর্ণার সামনে, যার নাম লিংটি জলপ্রপাত। জমে যাওয়া ঝর্ণা লিংটি জলপ্রপাত স্পিতি নদীরই এক শাখা নদী এই লিংটি নদী। আর এখন পুরো ঝর্ণা বরফে ঢাকা। ওপর থেকে তিত্তির করে কিছু জল পড়ছে রোদের আভা পেয়ে। পিন ভ্যালির গভীরে লুকিয়ে থাকা লিংটি ফ্রোজেন ওয়াটারফল প্রকৃতির এক নিঃশব্দ বিস্ময়। শীতের সময় এই ওয়াটারফল একেবারে দেখুন জমে বরফ হয়ে গেছে। এই অঞ্চলটি স্পিতি ভ্যালির ঠান্ডা মরুভূমির অংশ। বৃষ্টিপাত খুব কম হয়, তার মধ্যে এই জলপ্রপাত মনে এক প্রশান্তি এনে দেয়। লিংটি জলপ্রপাত দেখে আবারও উঠে পড়লাম গাড়িতে। পথে সঙ্গ দিচ্ছে স্পিতি নদী। তীব্র ঠান্ডা, কম অক্সিজেন এবং ভূমিধসপ্রবণ এলাকা হওয়ায় এই রাস্তার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ ভৌগোলিকভাবে বড় চ্যালেঞ্জের। আমরা পৌঁছে গেলাম কাজাতে, স্পিতি উপত্যকার সবথেকে বড় শহর এবং প্রশাসনিক কেন্দ্র, যা হিমাচল প্রদেশের লাহোল স্পিতি জেলায় অবস্থিত। উচ্চতা প্রায় ১১,৯৮০ ফুট। কাজা শহরে আপনাদের সবাইকে স্বাগত। দাঁড়িয়ে রয়েছি কাজা মনাস্ট্রির সামনে। শাকিয়া তাঙ্গুদ মনাস্ট্রি বা কাজা মনাস্ট্রি আধুনিক তিব্বতী বৌদ্ধ মঠ যা ২০০৯ সালে নির্মিত। কাজা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে বরফ ঢাকা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি লাংজা গ্রামে। ১৪,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত লাংজা গ্রামে চলে এসেছি। আর গ্রামে আসার জন্য, প্রবেশের জন্য, যেহেতু এখানে মাত্র ১৩৬ জন বসবাস করেন, তাই এই গ্রামে প্রত্যেক জনের প্রবেশ মূল্য নেওয়া হয় ৩০ টাকা করে। এই দেখুন, এই গ্রামে পাওয়া গেছে কত সামুদ্রিক ফসিল। এই ফসিলগুলি প্রমাণ দেয় যে কয়েক কোটি বছর আগে এখানে মহাসাগর ছিল।
লাংসা গ্রামের আরেক আকর্ষণ মহাবুদ্ধ মূর্তি। 14,500 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম আর বুদ্ধ মূর্তি সহ পুরো উপত্যকা পাখির চোখে আপনি দেখতে পারবেন। লাংসা থেকে বরফে ঢাকা রাস্তা ধরে আমরা 11 কিলোমিটার দূরে যাচ্ছি আরেক উল্লেখযোগ্য গ্রাম দেখতে। 15,050 ফুট উচ্চতায় দাঁড়িয়ে রয়েছি কমিক ভিলেজে। ওয়ার্ল্ডস হাইয়েস্ট মোটরেবল রোড এটি। 15,050 ফুট উচ্চতায় অবস্থিত কমিক গ্রাম বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য গ্রাম। এখানে প্রায় 125 জন মাত্র বসবাস করেন। আর এর পাশেই রয়েছে টাঙ্গিউদ গুম্ফা বা কমিক মঠ। এই মঠ 1400 শতাব্দীতে নির্মিত। মঠের ভেতরে এক মিউজিয়াম রয়েছে যেখানে 50 টাকা প্রবেশ মূল্যে আপনাকে প্রবেশ করতে হবে এবং প্রচুর ঐতিহাসিক জিনিসপত্র আপনি এই মিউজিয়ামে দেখতে পাবেন। ট্যুরিস্ট ডেস্টিনেশন। কমিক গ্রামের সরল এক বাচ্চার সঙ্গে পুরো মনাস্ট্রি ঘুরে আবারও গাড়িতে উঠে পড়লাম। মাত্র 5.5 কিলোমিটার দূরে রয়েছে আর এক উল্লেখযোগ্য স্পিতির দ্রষ্টব্য স্থান। আমরা পৌঁছে গেছি হিকিম গ্রামে। বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিসে আমরা দাঁড়িয়ে রয়েছি। 14,400 ফুট উচ্চতায় অবস্থিত এই পোস্ট অফিস। আপনারা ইচ্ছে করলে এখান থেকেও কিন্তু এই পোস্ট অফিসের ভেতরে চিঠি ফেলতে পারেন আপনাদের প্রিয়জনের জন্য। আবারও গাড়িতে উঠে পড়া। স্পিতির এই রাস্তা মাটি আর কাদা দিয়ে তৈরি। প্রায় সারাক্ষণই পাথর ঝরতে থাকে, তাই খুব সাবধানে সন্তর্পণে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছিলেন। আমরা আবারও ফিরে এলাম কাজা শহরে। আমরা এখন পৌঁছে গেছি ট্যুর পিকার্সেরই কাজার হোটেল বুদ্ধা অ্যাডবে। হোটেলে চেকিং করে আপনাদের চলুন এখানকার রুম ঘুরিয়ে দেখাই। রুম ভীষণই সুন্দর, ভীষণই স্পেসিয়াস। রয়েছে একটি কিং সাইজ বেড আর রুমের সঙ্গে রয়েছে বড় বড় জানলা, যেই জানলা দিয়ে দেখা যায় পুরো স্পিতি ভ্যালি, সামনে স্পিতি নদীও। আর আরেকটি কথা এখানে না বললে নয়, এখানে কিন্তু কমন ওয়াশরুম, যেহেতু জলের সমস্যা। রুমে বসে দূরের পাহাড় আর আকাশের ওপর মেঘ ভেসে থাকতে দেখতে দেখতে মনে হলো নদীর পাড়ে ছুটে যাই। যেরকম ভাবনা সেরকমই কাজ। চলে এলাম স্পিতি নদীর বুকে। নদীর বুকে পড়ে রয়েছে রং বেরঙের পাথর, দুদিকে ধূসর পাহাড় আর দূরে বরফে ঢাকা পাহাড়। এই সব দেখে ফিরে এলাম হোটেলে। হোটেলে বসে স্পিতির সৌন্দর্যে আমরা সবাই যেন আজ হারিয়ে গেছি। এইদিকে সন্ধে গড়িয়ে রাত হয়ে এলো। ঘড়িতে বাজে রাত 9টা, টেম্পারেচারও -9। তবে ট্যুর পিকার্সের ব্যবস্থাপনা সত্যিই ভালো। আমরা যেমন দেখুন প্যাকেজেই কত কী রয়েছে। রয়েছে গরম গরম রুটি, এইটা রয়েছে দেখুন এখানকার একদম লোকাল চিকেন, দেখেই কীরকম লোভনীয় লাগছে তাই না? স্যালাড কী সুন্দর সাজিয়ে দিয়েছে, যারা ভেজ খাবেন তাদের জন্য মিক্সড ভেজের তরকারি। এই হচ্ছে ডাল একদম তড়কা, আর হচ্ছে ভাত। এই সব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব এই বরফের দেশ কাজাতে। আজ আমাদের স্পিতি ভ্রমণের 6ষ্ঠ দিন। সকালবেলা ঘুম থেকে উঠে বরফে ঢাকা পাহাড় দেখে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এই ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা ইচ্ছে করলে রুটি নিতে পারেন, ইচ্ছে করলে নিতে পারেন আলু পরাঠা। তাছাড়া এখানে রয়েছে কার্ড, এখানে রয়েছে ডিম সেদ্ধ, রয়েছে মিক্সড পিকেল আর এখানকার লোকাল চালের পায়েস। আবারও গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে স্পিতি নদীকে পাশে রেখে আমরা প্রায় 19 কিলোমিটার দূরে যাচ্ছি এক ব্রিজ দেখতে। আমরা এখন পৌঁছে গেছি ছিছাম ব্রিজে। ছিচাম ব্রিজের কাছে দাঁড়িয়ে রয়েছি। 13,596 ফুট উচ্চতায় অবস্থিত এই ব্রিজ এশিয়ার অন্যতম উচ্চতর ব্রিজ।
এবং পৃথিবীর সবথেকে উঁচুতে অবস্থিত সাসপেনশন ব্রিজও। গভীর গিরিখাতের ওপর ঝুলে থাকা এই সেতু কিবের ও চিচাম গ্রামকে সংযুক্ত করেছে। চারপাশে রুক্ষ পাহাড়, নিচে অতল গহর আর মাথার ওপর নীল আকাশ। সব মিলিয়ে এই ব্রিজ পার হওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর এই ব্রিজের পাশেই আমরা দেখতে পেলাম হিমালয়ান ইবেক্সকেও। 4টি ইবেক্স পাশাপাশি ঘুরে বেড়াচ্ছে। ছিছাম ব্রিজ থেকে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য কিবের গ্রামে। 13,800 ফুট উচ্চতায় অবস্থিত এই অনন্য পাহাড়ি গ্রাম। আমার পেছনে যেই গ্রামটা দেখা যাচ্ছে তার নাম কিবের। বিশ্বের অন্যতম উঁচু গ্রাম যেখানে মানুষ বসবাস করেন। ঠান্ডা মরুভূমি অঞ্চলে অবস্থিত হওয়ায় এই গ্রামে বৃষ্টিপাত খুব কম হয় এবং শীত অত্যন্ত কঠিন। কাছেই রয়েছে কিবের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, যেখানে স্নো লেপার্ডের মতন বিরল প্রাণীর বসবাস। আমরা শীতকালে স্পিতি ঘুরতে এসেছিলাম এখানকার বরফের সৌন্দর্যের জন্য। এতদিন বরফের মধ্যে কাটিয়েছি, তবে বরফ নিয়ে খেলা হয়নি এখনো। তাই ড্রাইভার দাদাকে গাড়িতে উঠে বললাম, কিছুটা পথ এগিয়ে আপনি দাঁড়ান, আমরা একটু বরফের সাথে খেলে নিই। শীতের স্পিতি এ এক স্বর্গের সমতুল্য স্থান। এত সুন্দর পাহাড়ি পথ, বিভিন্ন ইতিহাসে মোড়া স্পিতি আমাদের আপ্লুত করেছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। বরফ নিয়ে বেশ কিছুক্ষণ নিজেদের মতো খেলে আবারও গাড়িতে উঠে পড়লাম এবং আমরা এখন চলে এসেছি স্পিতির সব থেকে প্রধান দ্রষ্টব্য স্থান কি মনাস্ট্রি দেখতে। স্পিতি ভ্যালির সব থেকে উল্লেখযোগ্য মনাস্ট্রি কি মনাস্ট্রি। 1000 বছরেরও পুরনো এই মনাস্ট্রি দুর্গের মতো দেখতে, এবং এই মনাস্ট্রির ওপর থেকে পুরো স্পিতি ভ্যালিকে আপনি পাখির চোখে দেখতে পারবেন। কি মনাস্ট্রি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,670 ফিট উচ্চতায় অবস্থিত স্পিতি ভ্যালির সবচেয়ে বড় এবং প্রাচীন বৌদ্ধ মঠগুলির একটি। পাহাড়ের ঢালে ধাপে ধাপে গড়ে ওঠা এই মঠটি দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের বুকেই আঁকড়ে ধরে রয়েছে। প্রায় 1000 বছরের ইতিহাস বহন করে চলা এই মনাস্ট্রি বহুবার আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হলেও আজও অটুট রয়েছে। এটি মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র, যেখানে সন্ন্যাসীরা ধর্মীয় শিক্ষা ও সাধনায় নির্মগ্ন থাকেন। ভেতরে রয়েছে প্রাচীন পুঁথি, থাঙ্কা চিত্র, মূর্তি ও বৌদ্ধ শিল্পের অসাধারণ নিদর্শন। চারিপাশে বিস্তৃত শুষ্ক ঠান্ডা মরুভূমির প্রাকৃতিক দৃশ্য, নির্জন পাহাড়, স্পিতি নদী উপত্যকা এবং নীল আকাশ এই মঠের আধ্যাত্মিক পরিবেশকে আরও গভীর করে তোলে। এখানে দাঁড়ালে এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়, যা মনকে শান্ত করে দেয়। এইবার ট্রিপটা একটু আলাদা হবে। উইন্টার স্পিতি এবং চন্দ্রতাল যদি করেন আলাদা আলাদা, যদি উইন্টার স্পিতি করেন আমাদের মতো, তাহলে এখান থেকে আমরা ফিরবো আবার কল্পা। তবে যদি চন্দ্রতাল দেখতে চান তাহলে ছিছাম ব্রিজ পেরিয়ে আপনাকে আজকের রাতটা কাটাতে হবে লোসারে। পরের দিন অর্থাৎ সপ্তম দিনে আমরা যাব চন্দ্রতালে। চন্দ্রতাল লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,100 ফুট উচ্চতায় অবস্থিত এক অপূর্ব হ্রদ, যা চাঁদের হ্রদ নামেও পরিচিত। এর অর্ধচন্দ্রাকৃত গঠন আর নীল সবুজ স্বচ্ছ জল একে করে তুলেছে স্বপ্নের মতো সুন্দর। চারিপাশে বরফ ঢাকা পাহাড় আর বিস্তীর্ণ রুক্ষ প্রান্তর, সব মিলিয়ে এখানে প্রকৃতির এক অপার্থিব রূপ। চন্দ্রতাল দেখে রোটাং পাস হয়ে বা অটল টানেল থেকে সরাসরি চলে আসুন মানালি। মানালিতে সেই রাতটা কাটিয়ে পরের দিন আপনারা পৌঁছে যাবেন চণ্ডীগড়, সেখান থেকে ট্রেনে বা ফ্লাইটে করে কলকাতা। আর আমরা করেছিলাম রাউন্ড ট্রিপ, মানে কাজা থেকে আমরা চলে গেছিলাম কলপাতে। কলপাতে পৌঁছে মনে হচ্ছিল আমরা জাপানে চলে এসেছি। যারা স্পিতি ঘুরতে আসছেন তারা কল্পায় তো থাকবেনই আমাদের মতন, কারণ কল্পা বিখ্যাত কিন্তু অ্যাপেল ব্লসমসের জন্য।
কষ্ট করে যেতে হবে না জাপান চেরি ব্লসমস দেখতে, এখানেই আপনারা উপভোগ করতে পারবেন প্রকৃতির এই অনন্য রূপ। কলপাতে আমরা বেস্ট ভিউ হোমস্টেই ছিলাম ট্যুর পিকার্সের। সেই রাতটা কলপাতে কাটিয়ে পরের দিন অর্থাৎ অষ্টম দিন সকালবেলা আমরা সরাসরি চলে গেছিলাম সিমলা। সেই রাতটা সিমলায় কাটিয়ে আমরা তারপরের দিন গেছিলাম চণ্ডীগড়, সেখান থেকে ফ্লাইটে করে বা ট্রেনে করে কলকাতা। স্পিতি ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের জানালাম, এবার জানাবো ট্যুর পিকার্সের সঙ্গে স্পিতি ভ্রমণের খরচা কত। স্টেশন থেকে স্টেশন যেখানে যেখানে থেকেছি তার সঙ্গে ডিনার এবং ব্রেকফাস্ট পুরো ব্যবস্থাপনায় ছিল হচ্ছে ট্যুর পিকার্স। এই ট্রিপের খরচাপাতি কী কী? এই ধরনের ট্রিপে কি হয়, যতজন বেশি আসবেন সেক্ষেত্রে খরচাটা কমে যায়, কারণ বড় গাড়ি থাকে বলে। যদি 12 জন ঘোরেন পাবেন 4টে ডিলাক্স রুম, সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার, গাড়ি থাকবে ট্রাভেলার। সেক্ষেত্রে জনপ্রতি মাত্র খরচা 14,999 টাকা। যদি 6 জন আসেন 2টো ডিলাক্স রুম, সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার, গাড়ি ইনোভা, আর খরচা জনপ্রতি 16,800 টাকা করে। যদি 4 জন আসেন সেখানেও 2টো ডিলাক্স রুম, সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার, গাড়ি থাকবে আর্টিকা, খরচা 19,900 টাকা করে জনপ্রতি। আর যদি 2 জন আসেন খরচা একটু বাড়বে, একটা ডিলাক্স রুম পাবেন, সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার, গাড়ি থাকবে আর্টিকা, আর খরচা 28,000 টাকা করে জনপ্রতি। আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে দিই। আপনারা যদি চন্দ্রতাল দেখে মানালি দেখে ফিরতে চান সেক্ষেত্রে রোটাং পাসের কিন্তু পারমিট লাগে। সেক্ষেত্রে সুইফট গাড়িতে যদি যান আপনাদের খরচা পড়বে 2,500 টাকা করে। আর তার সঙ্গে যদি শিশু ঘোরেন তাহলে একই গাড়িতে খরচা পড়বে 700 টাকা করে। তাহলে খরচাপাতি কী কী জানিয়ে দিলাম, কী কী দেখবেন জানিয়ে দিলাম, কোথায় থাকবেন জানিয়ে দিলেন। এবার আরেকটা কথা, অনেকেই আপনারা ভাবেন যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা চন্দ্রতালে থাকতে চান। চন্দ্রতালে আপনারা থাকতেই চান, সেখানে ক্যাম্পের ব্যবস্থা আছে। ক্যাম্প কিন্তু চন্দ্রতাল থেকে আরও 2 কিলোমিটার দূরে, সেখানে তারও ব্যবস্থা করে দেবে ট্যুর পিকার্স। তো আপনারা যেরকম চাইছেন সেরকম সব ব্যবস্থাই করে দেবে ট্যুর পিকার্স। এবার ট্যুর পিকার্সের এই প্যাকেজগুলো বুকিং হবে কি করে? দেখুন স্ক্রিনে এখন নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। আপনারা যদি চন্দ্রতাল করতে চান চন্দ্রতাল, আমরা যেরকম ঘুরলাম সেরকম, যদি চন্দ্রতালে রাতে কাটাতে চান সেরকম, যেরকম আপনাদের ইচ্ছা। যাবতীয় প্রশ্ন এই ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞেস করুন আর বুকিং করে ফেলুন স্পিতি ভ্যালির এই সুন্দর ভ্রমণ যাত্রার অভিজ্ঞতা। তাহলে আর অপেক্ষা কিসের? আপনাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু অবশ্যই স্পিতি। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে স্পিতি ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই এই ভিডিও আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করুন, কারণ তাহলে ওনারাও জানতে পারবেন স্পিতি সম্পর্কে। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো ব্লগে।